মানুষের সঙ্গে পারস্পরিক যোগাযোগের মাধ্যম হৃদয়। এই মাধ্যমটি দিয়ে আমরা পাশের মানুষটি তো বটেই, পৌঁছে যেতে পারি দূরবর্তী মানুষটির কাছেও। কিন্তু আমরা কতটুকুই বা সময় পাই সেই হৃদয় জানালার দিকে তাকাতে। হৃদয়ের গল্পের আজকের অতিথি ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার তো আসলে খুব উজ্জ্বল দুটি পরিচয়। আপনি একজন ডাক্তার, আবার একই সঙ্গে একজন সাংসদ। এই দুটি পরিচয়ের কোন পরিচয়টি আসলে আপনাকে ভেতর থেকে আনন্দ দেয়, বা দুটোই আসলে কোন কোন জায়গা থেকে আপনাকে আনন্দ দেয়? বিষয়টা হলো যে আমি তো ছাত্রজীবন থেকে লক্ষ্য ছিল চিকিৎসক হব, চিকিৎসক হয়েছি, এটা আমার একটা স্যাটিসফ্যাকশন। জি। এবং সেই জায়গা থেকে জনগণের সেবা করব বলেই চাকরি না করে, আমাদের সময় কিন্তু সরকারি চাকরি এমনি হতো। মানে ডাক্তার হয়েছেন, পড়েছেন মানে চাকরি হবে। আমি চাকরিতে জয়েন না করে আমি ধরেন যে আপনার প্রাইভেট প্র্যাকটিস করেছি। প্রাইভেট প্র্যাকটিসের চ্যালেঞ্জ হলো গ্রামের মানুষের সঙ্গে চ্যালেঞ্জ। মাত্র মানুষ তো ধরেন যে আমার জীবিকার তো প্রয়োজন, সেখানে 10 টাকা ফিস, তখন সেটাই দিতে কষ্ট পাইতো মানুষ, পাইতো। তারপরও মনে করেছি গ্রামের মানুষের সেবা করবো বলে প্রাইভেট প্র্যাকটিসটা শুরু করেছি। এবং শুরু করতে করতে আপনার ধরেন যে রাজনীতির প্রেক্ষাপটও আমার স্টুডেন্ট লাইফে ছিল। আমি 1970 থেকে পলিটিক্যাল গ্রাউন্ডে অ্যাক্টিভ ছিলাম, এবং সেই গ্রাউন্ডে আমি চিকিৎসা পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের সেবা করেছি। গ্রাম পর্যায়ে স্পেশাল সার্ভিসটাও দেওয়ার চেষ্টা করেছি, যেমন ধরেন যে ক্লিনিক করা, ক্লিনিকে ওটি ব্যবস্থা করা। বলা যায় যে সেই প্রেক্ষাপটে যখন কোনো উপজেলা সদরে একটি ক্লিনিক ডায়াগনস্টিক নাই, তখন ওখানে করতে পেরেছি। রাজনীতিতে আপনার আসার প্রেক্ষাপটটা আসলে কি? হ্যাঁ, প্রেক্ষাপট তো বললাম। আমি তো 69 সালে যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখন প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি বৃত্তি পরীক্ষা দিব, এই জন্য সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি ওয়ালিয়াতে। হওয়ার পরেই শুরু হলো বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা আগরতলা ষড়যন্ত্র মামলা অ্যারেস্ট করেছে, তার মুক্তি আন্দোলন। সেই আন্দোলনের ধরেন যে তখন পাশাপাশি হাই স্কুল, প্রাইমারি স্কুল, আমরা হাই স্কুলের বড় ভাইদের নেতৃত্বে প্রাইমারি স্কুল ছেলেরা র্যান্ডাম, প্রাইমারির ছেলেরা রাজনীতিতে অংশগ্রহণ করছে, হাই স্কুলের ছেলেদের নেতৃত্বে র্যান্ডাম মিছিল করেছি। মানে রাজনীতিতে তখন মানে এতটাই সহজ ছিল, মানে এটাই মুক্তির পথ ছিল। হ্যাঁ, যে বঙ্গবন্ধুর কথা শুনলে সবাই বেরিয়ে পড়ে, দল বেঁধে বেরিয়ে পড়েছে, মিছিল করেছে। এবং ঠিক 22 তারিখ পর্যন্ত সেই মিছিল হয়েছে, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু মুক্ত না হয়েছে প্রতিদিন। সেখান থেকেই বঙ্গবন্ধুর নাম জানা, চিনা, এবং সেদিন থেকেই ওই ধ্যান ধারণা, আদর্শ, দেশপ্রেম, এগুলা বিষয়। এরপরে ফর্মালি সংযুক্তিটা কিভাবে হলো? আপনি কি দায়িত্ব পালন করলেন? সংযুক্তি তো ইনফর্মালি বেশি। ইনফর্মাল হলো সেন্ট জোসেফ স্কুলের রাজনীতি নাই, কিন্তু ভোট আছে, সংসদ নির্বাচন আছে, সেখানে কিছুটা সংযুক্তি। রাজশাহী গভর্নমেন্ট কলেজ 2 বছর। এরপরে মেডিকেল কলেজের রাজনীতি, ফর্মাল রাজনীতি মেডিকেলে ভর্তির দিন থেকে ফর্মাল রাজনীতি। মেডিকেল ভর্তি হলাম, বিভিন্ন সংগঠন আমাদেরকে রিসিভ করলো, আমাদেরকে বিভিন্ন সেবা দিল, আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করলো, আমাদেরকে সিট অ্যারেঞ্জমেন্ট করে দিল, আমাদেরকে হয়তো রাত্রে আজকে আসছে আমার খাবার নাই, খাবার অ্যারেঞ্জমেন্ট করে দিল। ওই সময় আপনার মানে ছাত্রলীগের কোনো দায়িত্ব পালন করা বা কারাগারে যাওয়া? মজাটা হলো রাজশাহী মেডিকেল কলেজে সেই সময় ছাত্রলীগের যে সুসংগঠিত টিম ছিল না কিন্তু। আচ্ছা, খুবই ক্রাইসিস ছাত্রলীগের। কোন দলের প্রভাব ছিল? প্রভাব ছিল বেশি বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র দল আর ছাত্র ইউনিয়ন। আচ্ছা, ওকে, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, আমরা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তবে মজাটা হলো ছাত্রলীগ যত ছোটই তাই, সকল সময় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র সমিতি বলে একটা সংগঠন ছিল। আচ্ছা, এই 3টা অর্গানাইজেশন ইউনাইটেডলি সকল ভোট ভাটে অংশগ্রহণ করতাম আমরা। আচ্ছা, হয়তো ছাত্রলীগ থেকে যদি জিএস হয়, ছাত্র ইউনিয়ন থেকে ভিপি, এরকম। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে এই যে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়, আপনি মেডিকেল কলেজের স্টুডেন্ট, রাজশাহী মেডিকেল কলেজের, এবং একই সঙ্গে রাজনীতির সঙ্গে আপনার সম্পৃক্ততা, তখন কি আসলে এই চিকিৎসা পেশার স্বপ্নটা কি আসলে ছাপিয়ে যাচ্ছিল রাজনীতির দিকে? না 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 না, আমরা তো লেখাপড়া করেছি। আমরা তো ধরেন যে সকল নেতাদের মতন একেবারে যে বাউন্ডারি করেছি তা না। মিছিলের পর মিছিল করেছি, লেখাপড়া করেছি, লেখাপড়া করে গেছি, পাস করেছি। এবং আপনার এই যে 84 সালে আমরা উপজেলা পরিষদ নির্বাচনের এরশাদ সাহেব দিল, সেই নির্বাচনে তো 15 দল সেটাকে প্রত্যাখ্যান করলো। সেভাবে নির্বাচন প্রতিহত করার আন্দোলন, সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি। আপনার ধরেন যে পোস্টার ফেস্টুন পুড়িয়ে দিয়েছি,
তারপরে কিন্তু পরবর্তী দিকে এই যে বিশেষজ্ঞ হয়ে চিকিৎসা পেশার দিকে বেশি মনোযোগী হওয়া, এটা কেন হলো না? ব্যাপারটা হলো যে আমাদের সময়টা ভাবতে হবে যে এটা ছিল 86-87 সাল, তখন তো আমাদের আন্দোলনমুখর সময়, তাছাড়া মানুষের স্বপ্নের একটা জায়গা থাকে। এমবিবিএস মানে হাইলি স্যাটিসফাই একটা ব্যাপার, মানে চিকিৎসা হয়ে গেছে, আর দরকার নেই, আর কিছু লাগবে না। লাগবে না। আর এখন যেটাকে বলা হয় সিম্পল এমবিবিএস, কিন্তু তখন এমবিবিএস সব এটা তো মনে হয়েছে অনেক কিছু শিখে ফেলছে, সেজন্য ওইটা নিয়েই সামনে এগোনোর চেষ্টা করেছি, ওই কল্পনাটা করি নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, দেশের হাজার হাজার রাজনীতিবিদদের মানে স্বপ্নের ঠিকানা এই জাতীয় সংসদ, মানে এই সংসদে আসার বা মানুষের প্রত্যাশা পূরণের জন্য আসার স্বপ্ন আপনি কখন দেখেছিলেন? প্রকৃতপক্ষে 2010 সাল থেকে দেখেছি। 2010 সাল থেকে দেখেছি এই কারণে, আমি চিকিৎসক হিসাবে সমাজে কাজ করব, মানুষের ভালো কিছু করব, মানুষের সেবা দিব, ভালো মানুষকে ইন্সপায়ার করব, প্রো লিবারেশন হিসেবে ইন্সপায়ার করব, কিন্তু পার্লামেন্টে যেতে হবে এমন তো নেসেসারি না, ওরকম কোনো ইয়ে ছিল না। কিন্তু 2010 সালে যখন বনপাড়াতে একটা হত্যাকাণ্ড হয়ে গেল, আচ্ছা, এই হত্যাকাণ্ডে যেখানে এর সামনেও আমি নাই, পিছনেও আমি নাই, আচ্ছা, কিন্তু আমাকে নিয়ে খেলা শুরু হয়ে গেল, আমাকে প্রধান আসামি করার চেষ্টা, আমার জীবনটা তখন খুবই ঝুঁকিপূর্ণ হলো, আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলো। তখন মনে করলাম যে এলাকায় পলিসি মেকারের জায়গায় না গেলে তো এই অবস্থা থেকে এরকম আপনি আবারও পড়তে পারেন আর কি, বাঁচার কোনো বুদ্ধি নাই। সেই ঘটনাচক্রে আপনি আসলে মানে পরিকল্পিত আমাদের এই ঘটনাকে আমাকে পরিকল্পিত জড়ানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমরা ছাত্র রাজনীতি করেছি, আমার কর্মীদের জন্য আমি ফিল করেছি, নিজের রক্ত দিচ্ছি, অর্থ দিচ্ছি, চিকিৎসা করছি, ঘাড়ে করে নিয়ে গেছি হাসপাতালে, তাদের ক্ষতি কোনো সময় কামনা করিনি। কিন্তু স্যার, একটু ভিন্ন প্রসঙ্গে যায় যে এই যে এলাকায় এতদিন ধরে আপনি আছেন, মানুষের জন্য কাজ করছেন, মানে কোন জায়গাটাকে ফোকাস করেছেন বেশি, বা কি করে যাচ্ছেন আসলে মানুষের জন্য? মূল কাজটা হলো মানে মানবতার সেবা। যেখানে অসুস্থ মানুষ, সেখানে যখন সম্ভব হয়েছে, আমি যখন আরও ইয়াং ছিলাম, দিন নাই রাত নাই অসুস্থ মানুষের কথা শুনেছি, বাড়িতে চলে গেছি, গভীর রাত্রেও গিয়েছি, কাদো বাঁকের মধ্যে গেছি, তাদের সেবা দিচ্ছি, তাদেরকে চিকিৎসা করেছি, যখন তারা ভালো হয়েছে আনন্দ পাইছি। ধরেন যে একটা রুগী ডেলিভারি ব্যথানে কষ্ট পাচ্ছে, হয়তো ওটিতে না ওটা বাচ্চাটা বেরিয়ে গেল, কাঁদলো, সেটার মধ্যে আনন্দ ছিল, এখনও সেটার মধ্যে আনন্দ আছে। আচ্ছা, একই সাথে মানে স্বাস্থ্য এবং শিক্ষা দুটো তো খুবই পাশাপাশি মৌলিক চাহিদা। শিক্ষার ক্ষেত্রে আপনি আসলে কি করছেন বা কত বছর আগে থেকে শুরু করেছেন? হ্যাঁ, 2001 থেকে 2006 এই সময়টা শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। মনে করলাম যে তাহলে আমি একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করব। আচ্ছা, যে এই বিদ্যালয়টা হবে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ, যে বিদ্যালয় থেকে জাতীয় সঙ্গীত দিয়ে সমস্ত কাজ শুরু হবে, সমস্ত আনুষ্ঠানিকতা। কত স্টুডেন্ট বের হলো বা কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? আমাদের স্কুলটা হলো 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, সেখানে প্রতি বছর 50-60 জন করে স্কুল ছাত্র বের হয়ে যায়। কিন্তু স্যার, এটা তো হচ্ছে আপনার নিজের প্রতিষ্ঠান, কিন্তু নাটোরের যে আসনের মানুষ আপনি, সেই আসনের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে মানে আপনি কি করছেন বা কতটুকু আসলে সমৃদ্ধ হয়েছে? এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জি স্যার, বড় চ্যালেঞ্জ হলো বিগত দিনে যারা এই ব্যবস্থাপনায় ছিল তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়েছে অঢেল, কিন্তু সমস্যাটা হলো সেখানে শিক্ষকের কোয়ালিটি। এই যে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে যে শিক্ষকগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে অধিকাংশই মেধাহীন। আচ্ছা, সেটা কি আপনাদের এই সময়ে এসেও কি হচ্ছে না এরকম? এখন তো স্টপ ওটা। আচ্ছা, এখন তো সেই এনটিআরসির মাধ্যমে নিয়োগ হচ্ছে এখন। আচ্ছা, তখন তো এনটিআরসির মাধ্যমে নিয়োগ হতো না, মানে যে যাকে মন চাচ্ছে, যে যাকে তার মন চাইতো তাকে দিত। এই দেওয়ার জন্য মেধাহীন শিক্ষক, মানে আপনি চাইছেন যে অন্তত গুণগত মানটা প্রতিষ্ঠা করা, সেটা আপনার মূল চ্যালেঞ্জ। গুণগত মান প্রতিষ্ঠা করতে গেলে করতে হবে কি, এই শিক্ষকদের ট্রান্সফার, বেসরকারি স্কুল যেগুলো এমপিভুক্ত, সেই শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদের আধুনিক জ্ঞান বিজ্ঞানে সেমনি এগিয়ে নিতে হবে। অনেক কম্পিউটার ল্যাবের শিক্ষক আছে যারা কম্পিউটার ওপেন করতে পারে না, সে একটা কাগজ দেখায় টিচার হয়ে গেছে, বেতন পেয়ে গেছে, হয়তো সার্টিফিকেট আছে, কিন্তু তাকে প্রশিক্ষিত করতে হবে। স্যার, আপনার অঞ্চলের মানে মাটি কাটা বা পুকুর খনন একটা বড় ধরনের চ্যালেঞ্জ বা সমস্যা, বা অন্যান্য কোন সমস্যাগুলো আপনার মানে মূল চ্যালেঞ্জ হিসেবে আপনি নিয়েছেন, আসলে সমাধান করতে চান? এখনকার আপনি যে প্রসঙ্গটা বললেন, এখনকার চ্যালেঞ্জ হলো মাটি কাটা। আচ্ছা, এই শুকনার সময়
প্রতি বছর হাজার হাজার একর জমি মাটি কেটে শেষ করেছে, আগেও করেছে। জি। এই সময় আমি এটাকে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি, বন্ধ করার চেষ্টা করছি। এটাখানে বড়াই গ্রামে আমি প্রায় 99% বন্ধ করতে পেরেছি। মানে মানুষের আসলে এখন আপনার কাছে প্রত্যাশা কি? মানুষের প্রত্যাশা যে সবাই কর্ম দিতে হবে, আচ্ছা, চাকরি দিতে হবে, তার উপার্জনের ব্যবস্থা করতে হবে, রুটি রুজির ব্যবস্থা করতে হবে। এই যে উপার্জনের যে প্রসঙ্গ, আমরা অনেককে দেখেছি যে তারা কর্মসংস্থানের চেষ্টা করেন, আপনি কিভাবে করবেন, মানে আপনার পরিকল্পনা? এখন আমি যেটা চাই সেটা পাইলে তো, আমি চাই যে এখানে একটা ইকোনমিক্যাল জোন হোক। আচ্ছা, আমার কৃষিভিত্তিক একটা ইকোনমিক্যাল জোন হোক, খুবই জরুরি। 50টা কারখানা থাকুক, সেখানে আমার যে কৃষি পণ্য উৎপাদন হচ্ছে, ধান, চাল, আলু, ভুট্টা, গম, শস্য বীজ, সেখানে আমাদের বিভিন্ন রকম এটার কার্যক্রম কি শুরু হয়েছে স্যার? এটা আমি সংসদে উপস্থাপন করেছি। আচ্ছা, করলে একনেতে এটা প্রস্তাবনা, একটা প্রোফাইল তৈরি করতে হবে। গ্রামে তো প্রোফাইল সেই স্বপ্ন আপনি দেখছেন যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা অনেক সুদূর পড়া হতো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। মানে একটি কথা আমরা প্রায়ই শুনি যে পলিটিক্যাল উইল ছাড়া কোনো সমস্যার গভীরে যাওয়া যায় না, সমাধান করা যায় না। আপনি ডাক্তার হয়েও একজন সাংসদ, আপনিও চান সাধারণ মানুষের জন্য কিছু করতে, কিন্তু আমাদের দেশে একটা ব্রিজ যত দ্রুত হয়, একটা পদ্মা সেতু যত দ্রুত হয়ে যায়, স্বাস্থ্যের ক্ষেত্রে কেন আমরা পিছিয়ে থাকি? মানে এই সমস্যার সমাধান কেন আমরা করতে পারি না? আপনার কি মতামত? না, আপনি যে কথাটা বললেন সমাধান করতে পারি না, এটা শতভাগ সত্য না। অনেক দীর্ঘমেয়াদী, কিন্তু সমস্যাগুলো শতভাগ সত্য না। এই কারণে দেখেন, আপনি আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষত আমি একটা কথাই বলি, স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, দেখেন আমাদের দেশটা যখন স্বাধীন হয়নি তখন এদেশে মহামারী, কলেরা, গুটি বসন্ত হয়ে মানুষ গ্রামকে গ্রাম শেষ হয়ে গেছে। এবং সেই সময়ও কিন্তু কিছু ভ্যাকসিন দেওয়া হতো, আমরাও দিয়েছি, আমাদের দাগ আছে। হ্যাঁ, দাগ আছে। তো দেশ স্বাধীন হওয়ার পর এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর জন্য আলাদা ডিপার্টমেন্ট, তখন শুধু ম্যালেরিয়া ডিপার্টমেন্ট ছিল, এই জন্য ভ্যাকসিনেশনের জন্য আলাদা আপনার ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, যেটা হলো স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে হয়, স্বাস্থ্য সহকারীদের সহযোগিতায়। এবং তারা কিন্তু ইপিআই প্রোগ্রাম, যেটা এক্সটেন্ডেড ভ্যাকসিনেশন প্রোগ্রাম, মানে এই জায়গাতে আমরা সফল, কিন্তু আমি যেটা জানতে চাই যে একটা জেলা শহরকে স্বয়ংসম্পূর্ণ করতে না পারা, বা একজন চিকিৎসকের একটা প্রশান্তি নিয়ে দায়িত্ব পালন করতে না পারা, রোগীদের অনেক ধরনের অস্বস্তি আছে, মানে এই সমস্যাগুলো আপনি যেহেতু একজন সাংসদ, মানে এখান থেকে কি রোল প্লে করা যায় ভবিষ্যতের সুন্দরের করতে গেলে আমাদের বেশি করে বিনিয়োগ করতে হবে, অর্থ বরাদ্দ দিতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ যেমন তখন ছিল 500 বেড, এখন করছে 1000 বেড। 1000 বেডও সংকুলন হচ্ছে না, কারণ জনসংখ্যা তখন ছিল 7.5 কোটি, এখন জনসংখ্যা 18 কোটি, তাইলে প্রায় দ্বিগুণের বেশি হয়ে গেছে। তাইলে ওই 1000 বেডে হচ্ছে না, এর জন্য আরও অনেক বেশি বেড করতে হবে, বেশি হসপিটাল করতে হবে। চ্যালেঞ্জগুলো আসলে কোন জায়গায় আপনার চোখে কি ধরা পড়ে? স্বাস্থ্যের চ্যালেঞ্জটা হলো আমাদের যে স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে আমাদের বেশি বিনিয়োগ করা এবং দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বেশি বেশি ল্যাব তৈরি করা, বেশি বেশি প্রশিক্ষিত চিকিৎসক বের করা, বেশি বেশি প্রশিক্ষিত নার্স তৈরি করা, তাদেরকে চাকরির ব্যবস্থা করা, তাদেরকে সেবা দেওয়ার জায়গা ঠিক করে দেওয়া। আপনার দেখেন বহু সিস্টারের পোস্ট ভ্যাকেন্ট আছে, কিন্তু সিস্টাররা বেকার বসে আছে, তাহলে আমার এটা তো ঠিক হলো না। ইভেন চিকিৎসকদেরও অনেক ফাঁকা আছে, জনবল তো নাই, জনবল এখানে দেওয়া উচিত। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল 32 বেডের। কথা স্বাস্থ্যমন্ত্রী বারবারই বলছেন যে জেলাকে স্বয়ংসম্পন্ন করা, রুটে স্বাস্থ্যসেবা নিয়ে যাওয়া। আপনি নাটোরের কথাও যদি বলেন, যে রোগী হয় রাজশাহীতে যাচ্ছে, ঢাকায় আসছে, এই যে যাওয়াটা ঠেকানো, মানে আপনার জেলাতেই সেবাটি দেয়া, সেবাটা নিশ্চিত করা যায়নি। হসপিটালের প্যাকেট ভর্তি যন্ত্রপাতিতে ভরে আছে, কিন্তু অদৃশ্য কারণে ওই কোনো দুর্বৃত্তের হাতে, এই কন্ট্রাক্টরই উনি সব কিছু ওয়েল সেট আপ করছেন। দুর্বৃত্তদেরকে স্যার কে দেখবে? তাদের মুখ এদের দেখার জন্য তো আমরা বলছি, আমরা যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, জেলা আইন শৃঙ্খলা বলেছি তার লাইসেন্স বাতিল করা হোক, তাকে রেড অ্যালার্ট দেওয়া হোক এবং তাকে কাজ করতে বাধ্য করা হোক, না হলে রিটেন্ডার দেওয়া হোক, কিন্তু আলটিমেটলি তাদের হাতে অনেক, মানে আপনি বলছেন যে দুর্নীতি এখানে অনেক বড় না। এই উপরতলার যারা হলো বড় বড় ঠিকাদার,
তাদের সঙ্গে কারো না কারো কানেকশন আছে। কিন্তু স্যার আপনার জেলা সদর হাসপাতালে যেহেতু আপনি ওই জেলারই আসলে মানুষ, মানে এখন ওই যে জনবলের যে সংকটটা বা ওখানে অ্যাকোমোডেশন সংকট এখনও সমাধান হয়নি, যেহেতু 200 বেডের হসপিটাল উদ্বোধন হয়নি। সেখানে স্বাস্থ্যকর্মীর অভাব, সেখানে সিস্টারের অভাব, সেখানে ওটির সংখ্যা বৃদ্ধির প্রয়োজন, সেখানে আউটডোরে নিরাপত্তা কর্মী দরকার, আউটডোরে বেশি বেশি ডাক্তার এটা দরকার। কি আপনারা ওখানকার সব সাংসদ মিলে চেষ্টা করছেন? না, এটা হলো কেন্দ্রীয় সরকারের কাজ। এটা হলো কেন্দ্র থেকে স্বাস্থ্য বিভাগ থেকে বরাদ্দ দিয়ে তাদেরকে এখানে মানে এই যে হচ্ছে না, সেখানে আপনাদের ইন্টারভেনটা কোন জায়গায় করা দরকার স্যার? আমাদের ইন্টারভেন আমরা পার্লামেন্টে বলি, আমরা স্বাস্থ্যমন্ত্রীকে বলি, বলে তো খুব সমস্যার সমাধান হয় না স্যার। চেষ্টা করছে, হয়তো হবে, হয়তো হবে। স্যার ভবিষ্যতের আপনার স্বপ্ন কি স্যার, কি করতে চান আসলে? আমার স্বপ্ন হলো আমি প্রথমত ডাক্তার, চিকিৎসক হিসাবে মানুষের চিকিৎসা সুবিধাটা নিশ্চিত করার জন্য একবারে মাননীয় প্রধানমন্ত্রী যেমন কমিউনিটি ক্লিনিক করেছেন, সেই জায়গা থেকে শুরু করে টপ পর্যন্ত সব জায়গায় সুসংগঠিত স্বাস্থ্য ব্যবস্থা সৃষ্টির জন্য আমার যেটুকু অবদান রাখা আমি সেটা রাখতে চাই। আর হলো চিকিৎসকদের মধ্যে রাষ্ট্রের যে দায়িত্ব তারা নিয়েছে চিকিৎসা দেওয়ার জন্য, সেই অনুভূতিটা জাগ্রত করতে চাই। আর রাষ্ট্র তাদের পরিপূর্ণ নিরাপত্তা দিবে, সেই জায়গাটায় আমরা যেতে চাই। আমাদের দেখেন বেসরকারিভাবে তো হচ্ছে এই উপজেলা লেভেলে, সরকারিভাবেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন প্রতি মাসে 20-25টা করে সিজার হচ্ছে, যেটা হতো না। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, সেজন্য এটা একদিনে হবে না। এত ঘন জনবসতির জায়গায় এটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হওয়ার জন্য দক্ষতাপন্ন ডাক্তার লাগবে, দেশপ্রেমিক ডাক্তার লাগবে, অ্যাকোমোডেশন লাগবে এবং তাদের প্রণোদনা দিতে হবে। সব কিছু মিলায় আমি চিকিৎসকদের এবং স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার জন্য খুবই আপিল করতেছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এখন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা নিজেরা এগিয়ে এসে আমার যে স্বপ্নটাকে সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আপনাদের এই কর্মতৎপরতা সারা দেশে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ। রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করে একই সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়ে এখন তিনি সাংসদ। চেষ্টা করছেন যুগ যুগ ধরে যে সমস্যায় জর্জরিত আমাদের স্বাস্থ্য খাত, সেটিতে দুর্নীতি বন্ধ করে এবং নতুন নতুন প্রণোদনার মাধ্যমে নানা ধরনের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা যেন মানুষের দোরগোড়ায় যে পৌঁছে গেছে সেটি যেন আরও ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হয়। এই ছিল আজকের হৃদয়ের গল্পে। আগামী গল্পে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।